আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সহজ সরল একজন মানুষ, শিশুর মতো কথা বলেন, অবলীলায় অনেক কথা বলে দেন। সেই কথা বলার বাস্তবতা আছে কিনা কিংবা বলা উচিত কিনা, বললে এটার নেগেটিভ কোনো প্রতিক্রিয়া হবে কিনা সেগুলো বোধহয় তিনি ভাবেন না। শিশুর মতো আচরণ করেন, যে শিশুর মতো আচরণ অনেক সময় আমাদের প্রধান উপদেষ্টাকেও করতে দেখা যায়। অবলীলায় অনেক কথা বলে দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এবার যেটা বললেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমে গেছে এবং সেই কমে যাওয়ার কৃতিত্ব দাবি করলেন তিনি। আওয়ামী লীগের ঝটিকা মিছিল হঠাৎ করে কমে গেল কি সত্যি স্বরাষ্ট্র উপদেষ্টার সাফল্যে, নাকি আওয়ামী লীগের ভিন্ন কৌশলের কারণে আওয়ামী লীগ ঝটিকা মিছিল থেকে একটু বিরতি দিয়েছে? রাজনীতিটা বুঝে ওঠা খুব মুশকিল, তারপরেও বুঝতে চেষ্টা করব স্বরাষ্ট্র উপদেষ্টা কি বললেন, বাস্তবতাটা কি হতে পারে, নেগেটিভ পজিটিভ একটু বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কথা। তিনি যে মন্তব্যটা করেছেন, এখন টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমেছে। তিনি সম্প্রতি বেশ কয়েকশো মন্দিরে দুর্গাপূজার সময় কয়েকশো মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানো হয়েছে এবং এর পেছনে কারণ কি তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে সেই ঘোষণা দিয়েছেন। কিন্তু সেই মন্তব্যটা করার আগে তিনি বোধহয় একটু অসচেতন ছিলেন কিনা, সেই মন্তব্যটা করা যায় কিনা যে অসুরের মুখে দাড়ির সঙ্গে আপনি যদি ধর্মকে টেনে আনেন, মানে হিন্দু ধর্মের সঙ্গে ইসলাম ধর্মকে টেনে আনেন, সেটা কতটা সমীচীন হবে। কারণ আমরা হিন্দুরা দাড়ি রাখে না তা তো নয়। রবীন্দ্রনাথের বড় বড় দাড়ি। রবীন্দ্রনাথ নিশ্চয়ই ইসলাম ধর্মের মানুষ নন, রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ধর্মের মানুষ। সুতরাং হিন্দুরাও দাড়ি রাখে এবং দাড়ি রাখার সঙ্গে আমরা মুসলিমরা যেভাবে দাড়ি রাখাকে নবীর সুন্নত মনে করি, সনাতন ধর্মের মানুষরা সেভাবে মানে তাদের ধর্মের মতো করে হয়তো ভাবে না কিংবা ভিন্নভাবে ভাবে। তারাও দাড়ি রাখে, তারাও কখনো চাপ দাড়ি রাখে, খোঁচা দাড়ি রাখে, বড় দাড়ি রাখে। হিন্দু সাধু সন্ন্যাসীরা বড় বড় দাড়ি রাখে, জটা পাকা দাড়ি রাখে, বহু রকমের ব্যাপার দেখি। দাড়ির সঙ্গে ইসলামকে জড়িয়ে একজন স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য করা ঠিক কিনা এরকম সমালোচনাও আমরা হতে দেখেছি। যাই হোক, সেটা ভিন্ন ব্যাপার। এই ব্যাপারে আবার বেশি আলোচনা করতে গেলে সেটা মানে যে কারোরই ধর্মের অনুভূতি নাড়া দিতে পারে, সেই ব্যাপারে যেতে চাই না। কিন্তু আমি যে কারণে এই কথাটা বললাম সেটা হচ্ছে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলেন, সেই কথাগুলো মনে হয় যে একটু শিশুসুলভ কথা হয়ে যায়। একজন স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে মানে কঠোরতা থাকতে হয়, যে বোল্ডনেস থাকতে হয়, সেটা অনেক সময় তার ভিতরে দেখা যায় না। পুলিশের কনস্টেবলদের সঙ্গে কথা বলেন, মানে তাদেরকে তুমি সম্বোধন করেন, তুমি খাইছো, কি খাইছো, টাকা বেতন নিয়ে কাকে দাও, বাবা মাকে দাও না কি করো। এই যে সহজ সরল অনুভূতি, সহজ সরল তার অভিব্যক্তি, সেই অভিব্যক্তিকে অনেকে সমালোচনাও করেন যে একজন কনস্টেবলকে আপনি তুমি বলতে পারেন কিনা। আপনি যদি প্রফেশনাল জায়গাটাকে নষ্ট করেন, আপনি কাউকে প্রকাশ্যে এরকম মানে গণমাধ্যমে যেটা রেকর্ড হচ্ছে সেখানে আপনি তুমি সম্বোধন করতে পারেন কিনা, কনস্টেবলকে আপনি কেন সম্মান দেবেন না, আপনি কেন আপনি বলবেন না, এরকম নানা সমালোচনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। ওই কারণেই বললাম যে অনেক সময় সহজ সরলভাবে অনেক কথা বলে দেন, যেটা হয়তো হিতে বিপরীত হয়, সমালোচনা হয়, অনেক কিছু হয়। এবার তিনি যেটা বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমেছে। বলেছেন নির্বাচনের আগে তা একেবারেই কমে আসবে। অর্থাৎ তিনি নিশ্চিত করছেন যে নির্বাচনের আগে আওয়ামী লীগের তৎপরতা আর থাকবে না। বাস্তবতা কি সেরকম হবে? তিনি এতটা নিশ্চিত হলেন কি করে? আর তিনি মানে তার যদি
আওয়ামী লীগ সম্পর্কে কিংবা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে সম্যক ধারণা থাকতো, তাহলে কি তিনি এই ধরনের মন্তব্য করতেন যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমে এসেছে, তাদের কর্মকাণ্ড কমে এসেছে এবং সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায়, অর্থাৎ তার বাহিনীকে ক্রেডিট দিচ্ছেন তিনি এবং বলছেন নির্বাচনের আগে এটা আর থাকবে না, এটা একেবারেই কমে যাবে। একেবারেই কমে যাওয়া মানে হয়তো 100% থেকে 5%, 2%, 1%-এ চলে যাবে। কিন্তু সেটা কি ঘটবে? সেটা কি ঘটতে দেবে আওয়ামী লীগ? যদি আওয়ামী লীগকে নির্বাচন আপনি করতে না দেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ যদি না পায়, তাহলে আওয়ামী লীগ কি মানে চুপচাপ করে দেখবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আপনার মনে হয়? আপনার যদি এটা মনে হয় এবং সেটা মনে করেই যদি আপনার প্রস্তুতিতে মানে থাকে, ঢিলে ঢালা ভাব থাকে, তাহলে তো আপনি নিশ্চিত করেই বিপদে পড়বেন। কারণ আওয়ামী লীগ এমন একটা দল, যে দল সম্পর্কে আলোচনা শোনা যায় এবং যে দল থেকে সম্পর্কে আলোচনাটা বেশ হৃষ্টপুষ্ট আলোচনা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারি দল অপেক্ষা বিরোধী দল হিসেবে অনেক বেশি শক্তিশালী। বাংলাদেশের অন্যান্য দলগুলো বিরোধী দল হিসেবে কিন্তু তেমন একটা শক্তিশালী নয়, যেটা আওয়ামী লীগের 15.5 বছরে আমরা দেখেছি। কিন্তু তার ঠিক উল্টা চিত্রটা কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে। আওয়ামী লীগ সরকারি দলের চাইতে বিরোধী দল হিসেবে অনেক বেশি শক্তিশালী, এবং যেটা গত 1 বছরে কিন্তু আমরা টের পেয়েছি কোথায়? টের পেয়েছি এভাবে যে আওয়ামী লীগের হ্যাডামওয়ালা নেতাকর্মীরা যারা হ্যাডাম দেখিয়েছে 15.5 বছরে, নানা রকমের দুর্নীতি নৈরাজ্য করেছে, তারা অনেকে পালিয়ে গেছে কিংবা তারা অনেকে আত্মগোপনে আছে, অনেকে জেলে আছে। কিন্তু আওয়ামী লীগকে এক ধরনের টিকিয়ে রেখেছে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, ঝটিকা মিছিল করে হোক, বিভিন্ন রকমের কর্মকাণ্ড করে হোক, অ্যাক্টিভিজমের মাধ্যমে হোক, যারা টিকিয়ে রেখেছে তারা কিন্তু শোষিত আওয়ামী লীগ, তারা পোড় খাওয়া আওয়ামী লীগ, তারা বঞ্চিত আওয়ামী লীগ। এই বঞ্চিত আওয়ামী লীগরা আওয়ামী লীগের দুর্দিনে যেভাবে নিজেদের অবস্থান জানান দিয়েছে, এটা কিন্তু অন্যান্য দলের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো জামাতের শিবিরের মধ্যে কিছুটা দেখা যায়, বিএনপির মধ্যে অতটা দেখা যায়ই না যে পোড় খাওয়ারা দলের দুঃসময়ে দুঃসাহসিক কাজ করবে। যে দুঃসাহসিক অনেক কিছু আমরা কিন্তু গত 13-14 মাসে দেখেছি। আওয়ামী লীগ দল হিসেবে, বাংলাদেশের সবথেকে পুরনো দল, সেই দল হিসেবে আওয়ামী লীগের শক্তির মূল জায়গাটায় অনেকে মনে করেন যে এই যে পোড় খাওয়া, শোষিত, বঞ্চিত, 15 বছরে নিষ্পেষিত, নিজের দলের নেতাদের দ্বারাই যারা লাঞ্ছিত, নির্যাতিত, যারা মিথ্যা মামলায় জেল খেটেছে, সেই রকম ব্যক্তিরাই কিন্তু আওয়ামী লীগের দুঃসময়ে কাণ্ডারি হয়ে দাঁড়ায়। আর একটা দলের শোষিতরা যখন দুঃসময়ে কাণ্ডারি হয়ে দাঁড়ায়, সেই দলকে যদি আপনি আন্ডারএস্টিমেট করে যদি আপনি মানে মোটামুটি লেজ গুটিয়ে বসে থাকেন, আপনার যদি কোনো প্রিপারেশন না থাকে এবং আপনার যদি ভাষ্য এরকম হয় যে তাদের কর্মকাণ্ড কমে গেছে, নির্বাচনের আগে আর থাকবেই না, পুরো কমে যাবে, যদি ভাষ্যটা এরকম হয়, তাহলে বিপদ কিন্তু আসন্ন। এবং বিপদ আসন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য যেমন, তেমনি সরকারের জন্যও বিপদ আসন্ন। কারণ আপাত দৃষ্টিতে আওয়ামী লীগের বিভিন্ন ইতিহাস বিশ্লেষণ করে অন্তত এটুকু বলা যায় যে আওয়ামী লীগ যাই হোক শেষ পর্যন্ত মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। আর সেই জায়গায় দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যদি আত্মতুষ্টিতে ভোগেন, তাহলে সেটা তার জন্য বেশ বড় রকমের বিপদের ব্যাপারই হবে। তিনি এই মন্তব্যটা আজকে করেছেন, পুলিশকে গাড়ি দিয়েছেন, 20টি গাড়ি উপহার দিয়েছেন, টহল গাড়ি, আরও 200টি গাড়ি নির্বাচনের আগে দেয়া হবে সেটা বলেছেন। সেরকম সময়ে তিনি এই মন্তব্যটা করেছেন। আমার মনে হয় যে সহজ সরল জায়গা থেকে তার আরও অনেক কঠোর হওয়া উচিত। তিনি যদি কঠোর হতে পারতেন, তাহলে গত 13-14 মাসে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যত অবনতি হয়েছে, সেই অবনতিটা হতো না। বাংলাদেশে মব সন্ত্রাসের এক ধরনের মানে কি বলবো, আধিপত্য কিংবা মানে সাম্রাজ্যবাদী যে আগ্রাসনের ব্যাপার, সেই রকম একটা মবতন্ত্রীয় আগ্রাসন যেভাবে আমাদেরকে আষ্টেপৃষ্টে ধরেছে, সেটা হতে পারতো না যদি তার অবস্থানটা আরেকটু কঠোর হতো। আমার মনে হয় যে তার অবস্থানটা কঠোর হওয়া উচিত। আর আওয়ামী লীগ সম্পর্কে তার যে ধারণা, আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পর্কে তার যে ধারণা,
সেই ধারণাটা মিথ্যে হয়ে গেলে তার জন্য দায়িত্ব পালন করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। কারণ আওয়ামী লীগ এত সহজে বোধহয় ছেড়ে দেবে না। আওয়ামী লীগকে আপনি যতটা আঘাত করবেন, প্রতিঘাত করার জন্য তারা তার চাইতে বেশি প্রস্তুতি নেবে, এরকমটাই ব্যক্তিগতভাবে আমার অবজারভেশনে মনে হয়েছে। বাকিটা আপনাদের ভাবনা, বাকিটা আপনাদের কৌশল এবং আওয়ামী লীগ যারা করে তাদের রাজনৈতিক ভাবনা। তবে আমাদের প্রত্যাশা যে যার অবস্থান থেকে যাই করুক না কেন, সব সময়ের জন্য আমাদের প্রত্যাশা সেটা হচ্ছে দেশ সুস্থ থাকবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, সাধারণ মানুষ যারা দুই বেলা দুই মুঠো ভাত খেয়ে দিন আনে দিন উপার্জন করে বেঁচে থাকে, তাদের জীবনযাত্রা যেন ব্যাহত না হয়, তাদের জীবনযাত্রার উপরে যেন অশনি সংকেত নেমে না আসে।